এবং যে 20 নম্বর দিতে পারলাম না সেটা বিজেপি দলের জন্য দিতে পারলাম না, যে 20 নম্বর দিতে পারলাম না সেটা কেন্দ্র সরকার যে পরিমাণে টাকা দেবে বলে আমরা আশা করেছিলাম সেই টাকা পাইনি বললে ও অনেক কাজ করতে পারছে না, সেই কারণে দিলাম না। যে 20 নম্বর দিলাম না সেটা কারণটা হলো যে তার মন্ত্রিসভার এমন কোনো সদস্য নেই যার অভিজ্ঞতা আছে। ফলে একটা কার্যত নতুন সব মুখকে নিয়ে একমাত্র শুভেন্দু অধিকারী সরকারি কাজের অভিজ্ঞতা ছিল এরকম একজন মানুষ, বাদবাকি সবাই নতুন মুখ। তাদেরকে নিয়ে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন এবং যে দ্রুততার সাথে কাজ করছেন এবং যে কোনো ঘটনা ঘটলে দ্রুততার সাথে চলে যাচ্ছেন, এখনও শুভেন্দু অধিকারী আছেন। যেদিন শুভেন্দু অধিকারী থাকবেন না সেটা আলাদা কথা। আমরা যারা শুভেন্দু অধিকারীকে বহু বছর ধরে চিনি জানি, আমি আবারও তোমায় বলছি, শুভেন্দুর জীবনশৈলীর 1 ইঞ্চিও পরিবর্তন ঘটেনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তার পরিশ্রম সকাল থেকে শুরু হয়, 5:30টার সময় উনি উঠেন, রাত্রি 2টো পর্যন্ত, কার্যত 1:30-2টা পর্যন্ত এখন উনি মানুষের সাথে যোগাযোগ করেন। এই পরিশ্রম, সকালবেলা উত্তরবঙ্গ তো বিকেলবেলা আসানসোল, সন্ধ্যাবেলায় কলকাতা, এই পরিশ্রম এবং যেভাবে শিল্পায়নের উদ্যোগ তিনি নিয়েছেন, বিভিন্ন দপ্তরে দেখো কেউই অভিজ্ঞতা সম্পন্ন নয়, সেই দপ্তরগুলোকে বিধায়ক হয়ে প্রথমবার মন্ত্রী হয়ে গেছে একদম। ফলে এদেরকে চালানোটাও খুব সহজ নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সিদ্ধান্ত একা নিতেন, এখানে তো সিদ্ধান্ত আরএসএস নেয়, আরএসএস এর বিভিন্ন সংগঠনগুলো নেয়, রাজ্য স্তরে বিজেপির পার্টি হিসাবে নেয়, দিল্লির থেকে মোদি অমিত শাহ বা পিএমও অফিস থেকে নেয়, তারপরে তার সাথে যুক্ত করে দিয়েছে একজন অ্যাডভাইজার সুব্রত গুপ্তকে। ফলে নানা স্তরে ফিল্টার করে করে শুভেন্দু অধিকারীকে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ফ্রি হ্যান্ড ছিলেন, উনি যা ভাবতেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। সেই জায়গা থেকেও আমি বলছি না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কুইক সিদ্ধান্ত নিতে পারতেন, কারণ তিনিই সিদ্ধান্ত নিতেন, আর কেউ সিদ্ধান্ত নিতেন না। এখানে বহুস্তরীয় ভাবে সিদ্ধান্ত নিতে হয়, সেই কারণেই মন্ত্রিসভা গঠন করতে এত সময় লেগেছিল এবং দপ্তরগুলো বন্টন করতে এত সময় লেগেছিল, এবং মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরকে চালনা করতে গিয়েও সময় লাগছে। তুমি জানো যে মানুষ কিন্তু কোনো জায়গায় একটু বিরক্ত হচ্ছে যে এখনও কেন কাজটা হচ্ছে না। ধরো বিভিন্ন রাস্তাগুলো খারাপ, সেই রাস্তাগুলো কেন জোড়াতাপ্পি দেওয়া হচ্ছে না, মমতার সময় তো দেওয়া হতো, বাম আমলে দেওয়া হতো। এরকম অসংখ্য কাজ আছে যে কাজগুলো যে দ্রুততার সাথে হওয়ার কথা সেটা হচ্ছে না। তার কারণটাই একটা পরিষ্কার আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমবারের জন্য মন্ত্রী হয়েছেন, দপ্তরকে সামলে যেভাবে নেতৃত্ব দেওয়া দরকার অধিকাংশ মন্ত্রী এখনও সেইভাবে গড়ে ওঠেনি। কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু নজরদারি আছে, আমি তো দেখলাম যে শিক্ষা দপ্তর উনি হস্তক্ষেপ করবেন না বলছিলেন, সেই শিক্ষা দপ্তরে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপই কিছুটা নড়ল সম্প্রতি। ফলে সব মিলে আমি কিন্তু আবারও বলছি দর্শক বন্ধু, আমি ভেবে চিনতে কোনো আবেগ দিয়ে নয়, শুভেন্দু অধিকারীকে 100-র মধ্যে 80 মার্ক দিচ্ছি। এবং গত স্বাধীনতা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শেষবার অভিবাদন নিয়েছিলেন রেড রোডে। আগামীকাল শুভেন্দু অধিকারীর রেড রোডে অভিবাদন গ্রহণ করবেন। ব্যক্তি শুভেন্দু অধিকারীর একটা আকাঙ্ক্ষিত দিন, নেতা শুভেন্দু অধিকারীর কাছে কালকের দিনটা ল্যান্ডমার্ক ডে, এবং তিনি যে স্বপ্নটা দেখতেন রাজ্যের একেবারে শীর্ষ পদ, সেই পদে থেকে কালকে কিন্তু স্বাধীনতা দিবস পালন করবেন। এবং স্যার আর একটা জিনিস, বিজেপি সরকারকে কত দেবেন? তো সরকারের সামগ্রিক বিচার কিন্তু আমি তোমায় বলছি, দল হিসেবে বিজেপি, দল হিসাবে বলছো তো, দল হিসাবে বিজেপি কিন্তু ফেল করেছে আমার কাছে। আমি কিন্তু কোনো আবেগতাড়িত হয়ে বলছি না। মানে দেখো, শ্রমিক আমার ভীষণ ভালো বন্ধু, বিজেপির যে কয়টা লোক আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে, শ্রমিক ভট্টাচার্য তার মধ্যে অন্যতম। ফলে শ্রমিকের প্রতি আমি কোনো বিদ্বেষ করে বলছি না, শ্রমিক আমার অত্যন্ত বন্ধু এবং শ্রমিক আমাকে অত্যন্ত স্নেহ করে। 100-র মধ্যে কত দেবেন? তারপরেও আমি বলছি, বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগ, এবং সেটা বিজেপির নেতারা বলছেন। বিজেপি ইতিমধ্যেই গোষ্ঠীগত লড়াই সর্বত্র তুমি দেখতে পাচ্ছ।
বিজেপি অহংকার, এটা সবচেয়ে চোখে লাগছে। আমি শ্রমিককে রিকোয়েস্ট করব, ভাই শ্রমিক, আমি তোমার বন্ধু, আমি তোমার শত্রু নই। ফলে তুমি এমএলএ, বিশেষ করে যারা এমএলএ হয়েছে তাদের অহংকার, যেভাবে গলায় অহংকার প্রকাশ পাচ্ছে, তোমার নেতাদের কেউ কারো সবার নিশ্চয়ই সবার না, আবারও বলছি শ্রমিক, আমি সবাইকে ইঙ্গিত করছি না, সব বিধায়ককে ইঙ্গিত করছি না, কিন্তু অনেক বিধায়ক আছেন তারা যেভাবে দম্ভ দেখাচ্ছেন, মানে একেবারে মানে লেফটের শেষ পর্যায়ে নেতারা যেভাবে দম্ভ দেখাতেন, তৃণমূলের নেতারা যেভাবে দম্ভ দেখাতেন, দেখে নিব ওটা করে নিব, ওটা দেখতে হবে, এই যে গলার টোন, এই টোনে কিন্তু ভাই আপনার অনেক এমএলএ, আপনার অনেক নেতারা কিন্তু অভ্যস্ত হয়ে উঠছে। এবং একই সাথে আপনার নেতারা কিন্তু বহু ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তদের সাথে ওঠা বসা করছে। এটা মানে দল হিসাবে সেই কারণেই আপনি ফেল করেছেন। এবং একই সাথে আপনার ফেলের জন্য আপনি একা দায়ী নয় শ্রমিক, আপনার ফেলের জন্য আমি অবশ্যই বলবো নরেন্দ্র মোদী, অমিত শাহর যে পলিসি তৈরি করেছে সেটা আপনার দলের কর্মীরা যেমন পছন্দ করছে না, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষ পছন্দ করছে না। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে সায়নী ঘোষদের নেওয়ার কী ছিল, কেন সায়নী ঘোষদের মতন যাদের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকরা লড়াই করলো, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ সায়নীর থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবার বিরুদ্ধে আছে, পাপি হালদার, তাদেরকেই আবার দলে নিতে হলো নরেন্দ্র মোদী, অমিত শাহ জাতীয় স্বার্থের নাম করে, অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের নাম করে। এটা সাধারণভাবে মানুষ নিতে পারেনি, বিজেপি কর্মী সমর্থকরাও নিতে পারেনি। এক একটা ছবি আমি স্যারকে এই জন্যই বলছি, স্যার দিল্লিতে কালকে রচনা ব্যানার্জি, দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্তা, তার সঙ্গে রয়েছেন শতাব্দী রায়, এরা সব এক লাইনে বসে রয়েছে। আমি তোমায় বলছি, ওই কারণেই বলছি, কাকুলি ঘোষ দস্তিদার। একইভাবে আমি বলবো যে দলীয় সিদ্ধান্ত নিশ্চয়ই একটা ছিল, যে যেভাবে ঋতব্রত শিবিরের সাথে ওঠা বসা, যেভাবে ঋতব্রত শিবিরকেও ভাঙা হলো, বা ভালো তৃণমূল খারাপ তৃণমূলের তত্ত্বটা আসলো, যে বিজেপি বলেছিল যে দুর্নীতির সাথে কোনো রকম রফা করা হবে না, সেই শ্রমিক ভট্টাচার্যকে পতাকা দিতে হলো প্রকাশ চিক বড়াইকে পতাকা দিতে হলো। ফলে যাদের বিরুদ্ধে শ্রমিকই অভিযোগ করেছিল, বা সুকান্ত মজুমদাররা অভিযোগ করেছিলেন যে এরা দুর্নীতিগ্রস্ত, মনস্টিকাররা অভিযোগ করেছিলেন, তাদেরকেই যখন পতাকা দিয়ে আবার বিজেপির দলের রাজ্যসভার সদস্য করতে হয়, তখন বুঝতে হবে যে কিছু একটা প্রবলেম দলের মধ্যে আছে। এবং যেমন দলের কর্মী সমর্থকদের কাছে আপনি যান শ্রমিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে যান, গিয়ে বলুন যে দলের এই কর্মসূচি বা যেভাবে দল চলছে সেটাতে তারা খুশি কিনা। একেবারেই খুশি নয়, একেবারে পরিষ্কার গোষ্ঠীগত দ্বন্দ্ব পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটা শ্রেণীর লোক খাওয়ার জন্য একদম লালায়িত অবস্থায় আছে, তৃণমূলের সাথে সখ্যতা তারা লোকাল লেভেলেও বাড়াচ্ছে, মানে সব মিলে, এবং দলের কোনো শৃঙ্খলা